ব্যবসা বাণিজ্যের সংবাদ ও বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিখাতায় স্বাগত জানাচ্ছি আমি রঞ্জন শুভ্র। করোনা সংক্রমণ তীব্র, সাথে সাথে বাড়ছে অক্সিজেন সিলিন্ডারের চাহিদাও, বেড়েছে দামও, তবে মানা হচ্ছে না কোনো বিধিনিষেধ বা চিকিৎসকের পরামর্শপত্র। আর এসব ছাড়াই দেদারসে বিক্রি হচ্ছে সিলিন্ডার। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বিশেষায়িত প্রশিক্ষণ ছাড়া বাড়িতে অক্সিজেন ব্যবহারে রোগীর ঝুঁকি আরও বাড়তে পারে। ভবিষ্যতে কেউ করোনা আক্রান্ত হবেন, তার অবস্থা সংকটাপন্ন হবে এমন শঙ্কায় আগেভাগেই অক্সিজেন সিলিন্ডারের খোঁজ খবর করা হচ্ছে। বাড়তি চাহিদায় দামও চড়া, তাই না কিনেই বাড়ি ফিরছেন। একটা সেফটির জন্য আর কি, যে ফার্স্ট এড হিসেবে আর কি। এটা যেই দাম, তাতে তো এক দোকানে চাই হলো 16,000 টাকা, ওনারা চাই হলো 19,000 টাকা, পাশাপাশি দোকানে 3,000 টাকা ডিফারেন্স। কারো স্বজন চিকিৎসাধীন, কিন্তু হাসপাতালে অক্সিজেনের যোগান নিয়ে সন্দিহান, তাই বেঁচে থাকার অপরিহার্য গ্যাসের ব্যবস্থা করছেন নিজেরাই। আমরা যেটা কিনলাম মার্কেট প্রাইস এখানে 16,000 টাকা, আমার কাছ থেকে কিছু ডিসকাউন্ট করেছে। বাজারে সিলিন্ডারের সংকট নেই, কিন্তু যেহেতু চাহিদা বাড়ছে তাই দামও ঊর্ধ্বমুখী। গত সপ্তাহে সিলিন্ডার গেছে মনে হয় আমার এখান থেকে 8টা থেকে 10টা। এই সপ্তাহ শুরু না হইতেই আপনার অলরেডি 5টা সিলিন্ডার চলে গেছে। গত সপ্তাহে সিলিন্ডার আমরা বিক্রি করছি 14,000 টাকা, আজকে সিলিন্ডার বিক্রি করলাম 15,500 টাকা। আর আল্লাহ জানে কালকে কত বেচা লাগে, কারণ এটা কেনার উপরে বেচা। প্রেসক্রিপশন লাগে না, বইলা দেয় যে অক্সিজেন ক্রয় করেন, সিলিন্ডার অথবা মেশিন আছে অক্সিজেন ওই ধরনের। এটা আসলে এখান থেকে আমরা সেটিংটা বুঝিয়ে দিলে নিজেরাই দিতে পারে, সমস্যা নাই না। বাজারের পাশাপাশি অনলাইনেও চাহিদা বাড়ছে অক্সিজেন সিলিন্ডারের। 24 ঘন্টা হোম ডেলিভারি, সিলিন্ডার রিফিলের সুবিধা নিচ্ছেন অনেকেই। ধরেন 1 মাস আগে দৈনিক একটা দুটো দিত, এখন দৈনিক 5টা 6টা 7টা এরকম যায়। নিজেরা গিয়ে সেট আপ করে দিয়ে আসে। অনেকে বলে যে ভাই কোভিড নয়, কি নিজে আইসা দিবেন, আমাদের কাছে না কোনো শব্দ নাই। এর আগে গত বছর করোনার প্রকোপ বাড়া শুরু করলে তখন বাজারে অক্সিজেন সিলিন্ডারের সংকট তৈরি হয়। তবে এবারে সেই শঙ্কা নেই বলে জানিয়েছেন দোকানিরা। কিন্তু এভাবে কোনো নিয়ম নীতি ছাড়াই অক্সিজেনের ব্যবহারে সংকটাপন্ন রোগীর অবস্থা আরও তীব্র হওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে। যে বাড়িতে অক্সিজেনটা শুধু ঝুঁকিপূর্ণ না, এটা কোনো কাজে দেয় না। যখন এমার্জেন্সি হয়, সামান্য সময়ের জন্য কাজে লাগে। ট্রেন পার্সন যদি না দেয়, তার কতটুকু অক্সিজেন দরকার সেটা না বুঝলে বেশি দেওয়া হতে পারে, কম দেওয়া হতে পারে। একটা ফলস সেন্স অফ সিকিউরিটি হতে পারে, রোগীরই ক্ষতি হবে। বাস্ট করতে পারে, আগুন লেগে যেতে পারে। আর তাই বাড়িতে অক্সিজেন সিলিন্ডার ব্যবহারের চেয়ে রক্তে অক্সিজেনের মাত্রা জানার জন্য পালস অক্সিমিটার ব্যবহারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। রোগীর অক্সিজেন ঘাটতি তৈরি হলে সাথে সাথে হাসপাতালে বা বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা নেয়ার উপদেশ তাদের। আরিফুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা। করোনার প্রকোপে দাম বাড়ছে অক্সিজেনের, এই পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়া জানাতে আমাদের সাথে এখন যুক্ত হচ্ছেন ইসলাম অক্সিজেনের প্রধান নির্বাহী কর্মকর্তা বদরুদ্দিন আল হোসাইন। বদরুদ্দিন আল হোসাইন, আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। আমি একদম শুরু করতে চাই আলোচনা একটা সাধারণ একটা প্রশ্ন দিয়ে, যে এই মুহূর্তে ঠিক এখন অক্সিজেনের যে দৈনিক চাহিদা সেটি কতটা, আর মহামারীর আগে অর্থাৎ কোভিডের আগে সেই চাহিদা কতটুকু ছিল, এইটুকু দিয়ে আমি আজকের আলোচনা শুরু করতে চাই। জি, শুনতে পাচ্ছেন আমাকে বদরুদ্দিন আল হোসাইন? জি, আসসালামু আলাইকুম। জি, আপনাকে শুনতে পাচ্ছি। আমরা আসলে যেটা গত কিছুদিন ধরে, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। তো আমরা করোনার আগে যে হসপিটালগুলো আমরা দেখেছি 20 থেকে 30টা সিলিন্ডার নিত, সেই হসপিটালগুলি এখন প্রায় 170 থেকে 80টা পর্যন্ত সিলিন্ডার নিচ্ছে। 9.8 সিলিন্ডার, হ্যাঁ, সর্বোচ্চ বড় সাইজের সিলিন্ডার গুলো। এখন এই ধরনের গত বছর করোনার সময়ও যারা হচ্ছে গিয়ে সর্বোচ্চ হচ্ছে গিয়ে 50 থেকে 60টা নিয়েছে, এখন তারা 200-র মতো সিলিন্ডার নিচ্ছে। তার মানে গতবারের তুলনায় এবার অক্সিজেনের চাহিদাটা অনেক বেশি বেড়ে গেছে। আমরা হসপিটালগুলোতে সেরকম এই অবস্থা দেখতে পাচ্ছি। জি, আপনার কথার সূত্র ধরেই বলতে চাই, এবং আমরা আমার প্রতিবেদন করতে গিয়ে দেখেছি যে চাহিদা বেড়েছে, কিন্তু পাশাপাশি বাজারে কিন্তু সিলিন্ডার এবং অক্সিজেনের সংকটও কিন্তু নেই, সেটিও কিন্তু সত্যি। এই পরিস্থিতি আসলে শুধু চাহিদা বাড়ার ভিত্তিতে কেন আপনারা দাম বাড়াচ্ছেন, যদি একটু বলতেন। না, আমাদের তো কোনো অক্সিজেনের দাম বাড়ায়নি, 1 টাকাও দাম বাড়েনি, ইভেন সিলিন্ডারের দামও বাড়েনি। আর আমরা তো এই রিটেল লেভেলে সিলিন্ডার বিক্রিও করি না ওরকম ভাবে। আমরা বেসিক্যালি হসপিটালগুলোতে সিলিন্ডার সাপ্লাই দিয়ে থাকি। এবং সেখানে আগের তুলনায় 1 টাকাও দাম বাড়েনি, এবং সিলিন্ডার গ্যাসের দামও আমরা 1 টাকাও দাম বাড়াইনি।
জি, অর্থাৎ আপনারা বলছেন দাম বাড়াচ্ছেন না। সেই ক্ষেত্রে আরো একটু জানতে চাই যে আপনাদের সম্মিলিত উৎপাদন আসলে কতটুকু অক্সিজেনের? এখন বেসিক্যালি আমাদের নিজস্ব উৎপাদন যে 1200 কিউবিক মিটার আছে, তার বাইরেও আমরা ইম্পোর্ট করে এবং সবকিছু মিলে এই মুহূর্তে আমরা প্রতি ঘন্টায় প্রায় 2000 কিউবিক মিটার মতো 2400 থেকে 3000 কিউবিক মিটার মতো এই মুহূর্তে আমরা প্রোডাকশন করে যাচ্ছি। হ্যাঁ, এটা আমাদের ক্যাপাসিটি এই মুহূর্তে সর্বোচ্চ লেভেলে আমরা এখন দিচ্ছি। হ্যাঁ, নরমালি যেটা আমরা 1200 কিউবিক মিটার থাকে সেটা এখন 3000 কিউবিক পর্যন্ত আমরা ইনক্রিজ করেছি। এই তারপরেও কিন্তু আমাদের মানে প্রচন্ড রকম চাহিদা, আমরা দিয়ে শেষ করতে পারছি। বদরুদ্দিন আল হোসেন, আপনি নিজেই বললেন চাহিদা বেড়েছে এবং আমরাও দেখতে পাচ্ছি যে গত কিছুদিন ধরে আক্রান্তের সংখ্যা কিন্তু বেড়েছে, সংক্রমণ বেড়েছে এবং যেটি বলা হচ্ছে, অনেকেই বলছেন যে এটি দ্বিতীয় ঢেউ হতে পারে করোনার বা কোভিডের। সেই ক্ষেত্রে সামনের দিনে যদি আরো বাড়ে চাহিদা, আপনারা কি যথেষ্ট পরিমাণ সরবরাহ করতে পারবেন কিনা অক্সিজেন, যদি একটু বলতেন। আমরা চেষ্টা করে যাচ্ছি এবং আশা করছি যে আমরা এখন পর্যন্ত পুরোপুরি সাপোর্ট দেওয়া যায়। যে পরিমাণ চাহিদা বেড়েছে আমরা সেইভাবে অন্যান্য অ্যারেঞ্জমেন্ট গুলো বাড়িয়ে আমরাও সেই চাহিদার সরবরাহটাকে ঠিক রাখার চেষ্টা করে যাচ্ছি এখন পর্যন্ত। জি, আরো একটি বিষয় যে সব হাসপাতালে, জি বদরুদ্দিন আল হোসেন, যে সব হাসপাতালেই কেন্দ্রীয় অক্সিজেন ব্যবস্থা নিশ্চিতের একটা কথা ছিল, সেই পদক্ষেপ কতটুকু এগিয়েছে এবং সেই প্রক্রিয়াটা কতটুকু এগিয়েছে বিস্তারিত একটু জানতে চাই আপনার কাছ থেকে। এই বিষয়টা নিয়ে আমরা যতটুকু জানি এখন পর্যন্ত সরকারি প্রায় হসপিটালগুলিতে তো সবগুলিতে হয়নি, অনেকগুলিতেই হয়েছে। প্রাইভেট হসপিটালগুলিতেও মেজরিটিতেই এখন পর্যন্ত সেন্ট্রালাইজ সিস্টেম নাই। তো এগুলোর জন্য এখন হসপিটালগুলোর ম্যানেজমেন্টের মধ্যে সচেতনতা বোধ তৈরি হয়েছে, তারা আস্তে আস্তে এই ব্যবস্থা নিচ্ছে। তার পাশাপাশি যেটা গভর্নমেন্টের যে এখানে নিমের পক্ষ থেকে যে উদ্যোগটা দেওয়া হয়েছে, দেখা গেছে যে গত বছর এমন একটা প্রতিষ্ঠানকে কাজ 3 বছরের জন্য এগ্রিমেন্ট করা হচ্ছে একটা প্রতিষ্ঠানের সাথে সারা বাংলাদেশে সবগুলি কাজ করার জন্য, যাদের আগের কোনো কাজের তেমন একটা বড় ধরনের কাজ করার অভিজ্ঞতাই নেই। সিমিলার এই ধরনের অ্যাটিটিউড গুলোর কারণে আসলে এই প্রোগ্রামটা সেভাবে সার্থক হয়ে উঠছে না। এটা ওপেন টেন্ডারের মাধ্যমে সবাইকে দিয়ে যদি কাজ করতো, একটা নির্দিষ্ট কোম্পানিকে, যার অক্সিজেনের সাথে তার কোনো সম্পর্ক নাই, পাইপলাইনের সাথেও খুব একটা সম্পর্ক নাই, নতুন করে এসে একটা কোম্পানি খুলে তারা 3 বছরের জন্য সারা বাংলাদেশের সমস্ত হসপিটালগুলি, একটা কোম্পানির পক্ষে কি সম্ভব ওই পরিমাণ রিসোর্স দিয়ে যে সারা বাংলাদেশের সমস্ত হসপিটালগুলিতে দ্রুততম সময়ের মধ্যে দিয়ে আপনার সেন্ট্রালাইজ গ্যাস পাইপলাইন সিস্টেমের ডেভেলপ করা। তো এই জায়গাগুলিতে আসলে সরকার যে সমস্ত সংস্থাগুলি কাজ করতেছে তাদের মধ্যে একটা চরম সমন্বয়হীনতার একটা অভাব আছে। আপনার একই রকম আপনার অবস্থা দেখবেন আপনার ডিজি হেলথে, ডিজি হেলথে হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, ওনারাও কিছু দায়িত্ব নিলেও যে কাজ করবেন, তারপরে দেখা গেল মাঝপথে এসে সব দায়িত্ব ছেড়ে দিলেন, আবার সব নিয়মের কাছে চলে গেল। এইভাবে আসলে সঠিকভাবে এই কাজগুলো যেভাবে হওয়া উচিত তার কোনোটাই কিন্তু হচ্ছে না, যার কারণে সেন্ট্রালাইজ সিস্টেম কবে নাগাদ সবাই শেষ হবে সেটা বলা সম্ভব। এবং এই ব্যাপারে সুনির্দিষ্ট কোনো পদক্ষেপও আমরা দেখতে পাচ্ছি না। শুনেছি যে এগুলিকে আবার নতুন করে টেন্ডার হবে, সবাইকে মিলে কাজ করার সুযোগ দিবে, তো কিন্তু তার কোনো কিছু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। জি, বদরুদ্দিন আল হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে আজকে সময় দেওয়ার জন্য। প্রতিষ্ঠার প্রায় 1 দশক পেরিয়ে গেলেও এখনও রেমিটেন্স আহরণ কার্যক্রম শুরু করতে পারেনি প্রবাসী কল্যাণ ব্যাংক। দক্ষ জনবল ও প্রযুক্তিগত নানা সংকট থাকায় ব্যাংকটি এখনও আটকে আছে অভিবাসন ও পুনর্বাসন ঋণ বিতরণ এবং অল্প কিছু সঞ্চয় প্রকল্পেই। করোনার সময় দেশে ফিরে আর বিদেশ যেতে পারেননি মালয়েশিয়া প্রবাসী আতিকুর রহমান। দেশেই একটি দোকান করবেন বলে 3 লাখ টাকার পুনর্বাসন ঋণ নিতে প্রবাসী কল্যাণ ব্যাংকে আসেন তিনি। আমার দরকার 5 লাখ টাকা, 5 লাখ টাকা হইলে কিছু করতে পারবো। তো আমরা চাই যে লোনের প্রসেসটা একটু ইজি করে দেখ, তারপরে আমরা যারা আছি তাদেরকে একটা নিবন্ধনের আওতায় আনুক, কোনো জায়গায় যদি কোনো ফ্যাসিলিটি আসে যেন আমরাই পাই। করোনার কারণে যারা কর্মসংস্থান হারিয়ে দেশে ফিরেছে তাদের জন্য সরকার বরাদ্দ করে 700 কোটি টাকার প্রণোদনা ঋণ।
যার মধ্যে গেল ৯ মাসে ১৪৬ কোটি টাকা বিতরণ করতে পেরেছে প্রবাসী কল্যাণ ব্যাংক। ৩ লাখ টাকার উপরে গেলে জামানতটা দিতে হচ্ছে। সেক্ষেত্রে আমাদের যে টাকা পরিমাণ ঋণটা নিবে সেটা ১.৫ গুণ পরিমাণ আপনার মূল্যের সম্পত্তি, এটা আমাদের ব্যাংকের নামে মর্টগেজ করতে হয়। প্রবাসী কল্যাণ ব্যাংকের হিসেবে চলতি বছর শুধু মার্চ মাসেই ২৩২৭ জন প্রবাসী ৫৬ কোটি টাকার পুনর্বাসন ঋণ নিয়েছেন। শর্ত শিথিল করায় জানুয়ারি থেকে ১০০ কোটি টাকার উপরে ঋণ নিয়েছেন প্রবাসী কর্মীরা। ডিজিএম, এজিএম, ডিএমডির মতো গুরুত্বপূর্ণ পদগুলো বহুদিন ধরেই ফাঁকা ব্যাংকটিতে। নেই অটোমেশন কিংবা বিদেশের মুদ্রা রূপান্তরের নষ্ট অ্যাকাউন্ট। আপাতত কৃষি ব্যাংকের মাধ্যমে চুক্তি ভিত্তিতে সেই কাজ চলছে। তাই প্রবাসীদের কল্যাণের জন্য ব্যাংকটি তৈরি হলেও এখন পর্যন্ত রেমিটেন্স আহরণের কোনো কার্যক্রমে যেতে পারেনি। যে সেই লোনটা নিয়ে কি করছে, সেই লোনটা প্রপার ইউটিলাইজ করতে পারছে কিনা, সেটা তার জন্য কতটুকু উপকারে আসতেছে, এই যে তদারকিটা, এবং দিন শেষে তো টাকাটা ফেরতও আনতে হবে আমাকে। এইটার জন্য যেই লোকবলের প্রয়োজন, সেই লোকবলের ঘাটতিটা কিন্তু এই ব্যাংকে অনেক বেশি। এই ব্যাংকে তো কম্পিউটারাইজেশন নাই। অটোমেশন বা সিবিএস বাস্তবায়নের কাজ চলতেছে। এটার ফার্স্ট ফেজটা আমাদের ৯ মাস লাগবে। তবে কার্যক্রম বাড়াতে ২৮৯ জন কর্মকর্তা নিয়োগের বিষয়ে বাংলাদেশ ব্যাংকে চাহিদাপত্র দেওয়া হয়েছে। রিক্রুটমেন্টের জন্য একটা রিকুইজিশন দেওয়া আছে এবং অলরেডি এটা অ্যাডভার্টাইজমেন্টও হয়ে গেছে। আমরা যদি এই লোকগুলো পাই তাহলে আবার একটু ব্রাঞ্চ ওপেনিংটা বাড়ায় ফেলব। ৬৩টা ব্রাঞ্চ থেকে আমরা এই বছরে পরিকল্পনা নিয়েছি যে ১০০টা করব। ইতিমধ্যে আমরা ৮০টা ওপেন করে ফেলছি এবং আর বাকি ২০টা আমাদের প্রক্রিয়া আছে। এই এক্সিস্টিং লোকবল নিয়ে যে দ্রুত ব্রাঞ্চ ওপেন করে আমরা যাব, সেটা যেতে পারছি না। এদিকে প্রবাসে থাকার সময় সেখান থেকেও প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে সহযোগিতা পাওয়ার সুযোগ নেই, কারণ এখন পর্যন্ত বিদেশে এর কোনো শাখাই নেই। সাবিনা পুথি, ডিবিসি নিউজ, ঢাকা। কোরিয়ান ইপিজেডে বিনিয়োগ বাড়াতে চায় ইয়াং ওয়ান কর্পোরেশন। এবার ৪ থেকে ৫০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের লক্ষ্যে কাজ চলছে। চট্টগ্রামের আনোয়ারায় কেইপিজেডে এই বাড়তি বিনিয়োগের প্রধান চ্যালেঞ্জ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ। কেইপিজেড ঘুরে এসে আরও জানাচ্ছেন ইরশাদ জাহান উর্মি। বাংলাদেশে একমাত্র বিদেশি পণ্য রফতানি প্রক্রিয়াজাতকরণ এলাকা দক্ষিণ কোরিয়ান মালিকানাধীন কেইপিজেড। ২৪৯২ একর জমির উপর এর কার্যক্রম শুরু হয় ১৯৯৯ সালে। সবুজায়ন, বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে মিঠা পানির উৎস ঠিক রাখা সহ তৈরি হওয়া কেইপিজেড এখন দেশের সবচেয়ে বড় পরিবেশ সহায়ক রফতানি প্রক্রিয়াজাতকরণ কারখানা। এখানে তৈরি পোশাক, জুতা, ব্যাগ সহ ৩২টি কারখানায় কাজ করছেন ২৫,০০০-এর বেশি শ্রমিক। শ্রমিকদের দক্ষতা বাড়াতে দেওয়া হয়েছে বিভিন্ন প্রশিক্ষণ। পরিকল্পনা মতো অন্যান্য কোম্পানির কাজ শুরু হলে আরও লক্ষাধিক লোকের কর্মসংস্থান হবে। প্রধান চ্যালেঞ্জ হলো জ্বালানির প্রাপ্যতা। এছাড়া এখানে পণ্য আনা নেয়া এবং রপ্তানির ক্ষেত্রে সময় অনেক বেশি লাগে। এছাড়া আমলাতান্ত্রিক জটিলতাও রয়েছে। বিদ্যুতের চাহিদা মেটানোর জন্য কারখানার কয়েকটি ভবনের ছাদে বসানো হয়েছে সৌর প্যানেল। এখান থেকে বর্তমানে ৫ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া গেলেও পুরো ভবনে বসানো শেষ হলে পাওয়া যাবে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ। এদিকে কেইপিজেড পরিদর্শনে যাওয়া কূটনীতিক সাংবাদিকদের ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি চ্যাং কিউন জানান, কোরিয়ান বিনিয়োগ বাড়লে লাভবান হবে দুদেশই। আমাদের যৌথ উদ্যোগ খুবই সম্ভাবনাময় এবং বর্তমানে দুই দেশের সম্পর্ক ভীষণ ভালো, কিন্তু এটাই যথেষ্ট নয়। বিনিয়োগ বাড়লে দুই দেশই লাভবান হবে। কেইপিজেডকে হাতে তৈরি ফাইবারে স্বয়ংসম্পূর্ণ করতে চায় ইয়াং ওয়ান। এই বাংলাদেশকে এগিয়ে নিতে এখন প্রয়োজন আরও বেশি সরাসরি বিদেশি বিনিয়োগ। কেইপিজেডের মতো এইরকম প্রতিষ্ঠানগুলি, এরকম অবকাঠামোগুলি আরও বেশি সরকারের সহযোগিতা চান বাংলাদেশকে সেই উন্নয়নের সিঁড়িতে নিয়ে যাওয়ার জন্য। ইরশাদ জাহান উর্মি, কেইপিজেড, আনোয়ারা, চট্টগ্রাম। বিরতি নিচ্ছে ব্যবসা বাণিজ্যের সংবাদ ও বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিকাতায়। সঙ্গে থাকুন। আবারও স্বাগত ব্যবসা বাণিজ্যের সংবাদ ও বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিকাতায়। করোনা সংক্রমণ রোধে যুক্তরাজ্য ছাড়া ইউরোপ ও 12টি দেশ থেকে 18 এপ্রিল পর্যন্ত বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা জারির বিষয়ে এই মুহূর্তে সাংবাদিকদের ব্রিফ করছেন সিভিল এভিয়েশনের চেয়ারম্যান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। তাহলে করোনার এই যে বিমান বন্ধ করে আপনি করোনা সংক্রমণ কেমনে বন্ধ করবেন?
এই বিমানের চলাচলও আমরা কিছু ব্যতিক্রম আনতেছি। সেটা হলো যে আমরা যেহেতু একটা সাধারণ গতি চলে আসছিল, আমরা যাত্রী সংখ্যা বাড়িয়ে দিয়েছিলাম। আপনারা জানেন যে আমরা বিমানে একটা সিটের একটা ক্যাপাসিটি দিয়ে দিয়েছিলাম, যে আগে আমরা যখন গত বছর যখন করোনার খারাপ অবস্থা যখন আমরা ওপেন করলাম, ওয়াইড বডি এয়ারক্রাফট 260 জন পর্যন্ত অ্যালাউ করতাম, এর বেশি করতাম না। বাট পরে যখন নর্মালের দিকে যাচ্ছিল তখন আমরা এটাকে 300 পর্যন্ত বাড়িয়েছি, কিন্তু গত পরশু দিনের থেকে আমরা এটাকে আবার কমিয়ে 260-এ নিয়ে আসছি। এখন কোনো বড় প্লেনে 260-এর বেশি যাত্রী যাবে না। আরও কিছু ব্যবস্থা এখানে নিয়েছি। প্রত্যেকটা এয়ারলাইন্সকে তাগিদ দেওয়া হয়েছে তারা যেন যাত্রীদের এই যে সোশ্যাল ডিস্টেন্সিং, তারপরে মেডিকেল স্বাস্থ্যবিধিগুলো যেন বিমানবন্দরে এবং বিমানের ভিতরে 2 জায়গায় এটা মেনটেন করা হয়। আমরা আরও অতিরিক্ত কন্ডিশন শর্ত দিয়েছি যে যেসব প্লেনের ভিতরে 3টা সিট থাকবে, মাঝখানের সিটে যে যাত্রী বসবে ওই যাত্রীকে ফেস শিল্ড দিতে হবে। গ্লোভস থাকবে, মাস্ক তো থাকবে, উপরন্তু তাকে ফেস শিল্ড দিতে হবে। এবং সেই যাত্রী যদি আনকমফোর্টেবল ফিল করে, সে যদি চায়, তাকে পিপিই দিতে হবে। এটা শর্ত জোর করে দিয়েছে মাঝখানের সিটে যারা বসবে। এবং সিটকে এখন তো আমরা পুরা এয়ারক্রাফট নিয়ে আসতে দিব না, কারণ এখানে শুধু এয়ারক্রাফট না, আমার আপনি যে প্রশ্নটা করলেন, বিমানবন্দরেও আমাদের স্থান সংকুলন আছে। আজ থেকে টিসিবির রোজার নিত্যপণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। প্রথম দিনে 6টি নিত্যপণ্য দেওয়ার কথা থাকলেও দেয়া হচ্ছে না খেজুর। সয়াবিন তেল লিটারে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 100 টাকায়, আর কেজিতে 5 টাকা বেড়েছে চিনির দাম। ভোক্তার চাহিদা থাকায় মানা যাচ্ছে না স্বাস্থ্যবিধি। টিসিবির তেলের দাম বাড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতার বাড়তি চাহিদা মেটাতে রাজধানীর 100টি পয়েন্টে খোলা ট্রাকে পাওয়া যাচ্ছে 5টি ভোগ্যপণ্য। একজন গ্রাহক সর্বোচ্চ 5 লিটার তেল নিতে পারবেন 100 টাকা লিটার দামে। এছাড়া চিনি, ডাল ও ছোলা 55 টাকা কেজি ও পেঁয়াজ পাওয়া যাচ্ছে 20 টাকা কেজিতে। আজ থেকে 80 টাকা কেজি দরে খেজুর বিক্রির কথা থাকলেও তা দিচ্ছে না টিসিবি। রোজা শুরুর আগেই খেজুর বিক্রি করা হবে বলে জানানো হয়েছে। রমজানের এই পণ্য বিক্রি কার্যক্রম চলবে আগামী 6 মে পর্যন্ত। 10 টাকা বাড়ানো এক প্রকারের ধরেন জুলুমের মধ্যে পড়ে গেছে, কারণ আমাদের আয় কিন্তু বাড়ে না। কোভিডে তো আমরা বয়া খাওয়া এমন লাগতেছে, তা আমরা কেমনে করব, আমরা তো কুলাইতে পারতেছি না। 10 টাকা কেজিতে বাড়া মানে অনেক টাকা বাড়া, তাও আবার সেটা সরকারি রেটে। যে 10 টাকা করে বাড়াই দিয়েছে, এখন তো খুব কষ্টকর, এটা তো বাড়ানোর উচিত ছিল না। আরো রমজান মাস আইছে। বাংলাদেশ উন্নয়ন গবেষণা সংস্থা BIDS এর মহাপরিচালক হিসেবে আগামী 3 বছরের জন্য দায়িত্ব নিলেন অর্থনীতিবিদ ডক্টর বিনায়ক সেন। আজ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন তিনি। এর আগে বিনায়ক সেন BIDS এর গবেষণা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। 1986 সালে তিনি BIDS এ যোগ দেন। দীর্ঘদিন কাজ করেছেন দারিদ্র্য, আয় বৈষম্য ও মানব উন্নয়ন নিয়ে। একই সঙ্গে শ্রমবাজার, সামাজিক সুরক্ষা, সুশাসন, রাজনৈতিক অর্থনীতি বিষয়েও গবেষণা রয়েছে তার। 2004 সাল থেকে 2009 সাল পর্যন্ত বিশ্ব ব্যাংকের সদর দপ্তরে জ্যেষ্ঠ অর্থনীতিবিদ হিসেবেও কাজ করেছেন তিনি। ব্যবসা বাণিজ্যের সংবাদ ও বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিকায় আজ এ পর্যন্তই। সঙ্গে থাকুন।